অ্যাসাইনমেন্ট করার জন্য যে সমস্যাটা ভুগছেন সেটা হলো দুটি চিত্র নিয়ে, অর্থাৎ 16 অধ্যায়ের, বলা যায় 16 অধ্যায়েরই অঙ্ক। এই অঙ্কে যে সমস্যাটি হয়েছে যে সবাই একটু বুঝতে একটু অসুবিধা হচ্ছে, কারণ এরকমের অঙ্ক সচরাচর কেউ করেননি। ক্লাস 9-এর অ্যাসাইনমেন্ট করার জন্য যে সমস্যাটা ভুগছেন সেটা হলো দুটি চিত্র নিয়ে, অর্থাৎ 16 অধ্যায়ের, এটি 16.3 অধ্যায়। সমস্যাটি হয়েছে যে সবাই একটু বুঝতে একটু অসুবিধা হচ্ছে, কারণ এরকমের অঙ্ক সচরাচর কেউ করেননি। এটি একটি অনিয়মিত আকৃতির বহুভুজ। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ত্রিভুজ আছে, একটি আয়তক্ষেত্র আছে, একটি বর্গ আছে, আর একটা বৃত্ত আছে। তো এখানে এই সবগুলো নিয়ে একটি অঙ্ক, এবং এই অঙ্কে অনেকের মান দেওয়া রয়েছে, সবগুলোরই মান দেওয়া রয়েছে একটি বাহু বাদে। তো আমরা এই একটি বাহুর মান নির্ণয় করব, কিন্তু কিভাবে নির্ণয় করব সেটি বুঝতে অনেকেরই কষ্ট হচ্ছে। তো আমি সবাইকে সেই বিষয়টি ক্লিয়ার করব। তখন এখানে দেখুন যে সেই বিষয়টি আগে কিভাবে করতে হবে। তো আমরা প্রশ্নে আসি। প্রশ্নে রয়েছে কি আমাদের? প্রশ্নে আছে ক নম্বর প্রশ্নে রয়েছে বিসি এর দৈর্ঘ্য কত। তো বিসি এর দৈর্ঘ্য কত সেটার জন্য আমরা চিত্রে যাব। তো চিত্রে চলে আসি। তো চিত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে বিসি, এই বিসি বাহুর মানটা নির্ণয় করব। তো বিসি বাহুর মানটা নির্ণয় করার আগে আমরা এদিকটা একটু লক্ষ্য করি। এদিকটা লক্ষ্য করার জন্য প্রথমে দেখেন চিত্রে পাশে লেখা আছে, চিত্রে ডিই সমান সমান জিই, ডিই সমান সমান জিই। তো ডিই সমান জিই, তো ডিই সমান সমান জিই বলতে কি বোঝাচ্ছে আমরা দেখি। তো এখানে এই ডিই অর্থাৎ এই ডিই বাহুর মান আছে 5 সেন্টিমিটার। তার মানে এই বাহুর মান যদি 5 সেন্টিমিটার হয় তাহলে জিই বাহুর মানও 5 সেন্টিমিটার হবে। এই যে বলা আছে চিত্রে ডিই সমান সমান জিই, তাহলে এই বাহু যেহেতু 5 সেন্টিমিটার তাহলে এটাও 5 সেন্টিমিটার। তাহলে আমরা দুটি বাহুর মান পেয়ে গেলাম। তো এখন যেহেতু দুটি বাহুর মান পেয়ে গেলাম, আমরা উপরের এই বাহুর সাথে লক্ষ্য করি। এই বাহুর সাথে যদি লক্ষ্য করি, এই বাহুটাকে কপি করে যদি আমরা এখানে আরেকটা লাগাই দিই, তাহলে দেখেন তো কি হয়ে গেল, কি হয়ে যায়, একটি বর্গ হয়ে যায়। তো এই বর্গক্ষেত্রটি আমি এখানে এঁকে দিলাম, যদি চিত্রে আঁকা নাই। আমি ক নম্বর অঙ্কটা করব, ক নম্বর অঙ্কটা এখানে করব, এই জন্য আমি চিত্রে এখানে আঁকা আঁকি একটু শুরু করলাম। আমরা চিত্রটা এখানে প্রথমে আঁকবো। তার চিত্রটাই এঁকে নিলাম। আঁকার পরে কি হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি এটি সরাসরি একটি বর্গক্ষেত্র। আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর মানে সমান। যেহেতু ডিই বাহু 5 সেন্টিমিটার, তাহলে এই বাহুটাও 5 সেন্টিমিটার। এই বাহু তো 5 সেন্টিমিটার আগেই বলে দিয়েছে এই যে চিত্রে, ডিই সমান সমান জিই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটি একটি বর্গক্ষেত্র, অর্থাৎ আমরা বর্গক্ষেত্রের পুরো বাহুর মান পেয়ে গেছি, বর্গের মান পেয়ে গেছি। এতে আর কোনো সমস্যা নেই। অর্থাৎ এই বাহু যদি 5 হয় তাহলে এই বাহুও 5। ক্লিয়ার? আচ্ছা, তো এবার আমরা দেখতে পাচ্ছি এখানে 7 5 কত, 12। এখানে 12 সেন্টিমিটার আছে। এবার এই পুরো এই বাহুটার মান যদি 12 সেন্টিমিটার, আগেই লেখা ছিল 12 সেন্টিমিটার, তাহলে এই বাহুর এইটুকুর মান যদি 5 হয় তাহলে এইটুকুর মান কত, 7 হবে। অবশ্য চিত্রে এটি একটু ছোট দেখাচ্ছে, কিন্তু আমরা কল্পনা করে দেখছি, তাহলে এইটুকুর মান কত আসে তখন, 7 আসে, কারণ 7 5 মিলে 12 হয়। বুঝতে পারছেন আপনারা সবাই? এবার দেখুন, পরে আমরা এখানে দেখি এই বাহুর মান যদি 5 হয় তাহলে, আর এই বাহুর মান আগে থেকেই দেওয়া আছে 7, তাহলে 7 5 12। তাহলে এই বাহুর মান যদি 12 হয় তাহলে আমরা নিচেও 12 বের করব। কিভাবে? এই বাহুর মান কত, এই বাহুর মান যদি 7 হয় তাহলে এই বাহু সমান সমান এর একটি বাহু কপি করে যদি আমরা এখানে পেস্ট করে দিই, এই যে, তাহলে এই বাহুর মান যেহেতু 7, তাহলে এই বাহু 7 হবে। আমরা এই যে একটি নতুন রেখা তৈরি করলাম, এর নাম কি দিতে পারি আমরা? যে কোনো একটা মান দিতে পারি। আমি এইচ দিলাম, এইচ। ওকে, তো এইচ কল্পনা করে এইচ মানটা দিলাম। তাহলে সি এইচ এর মান কত, 7। এই বাহুর মানও 7, এই বাহুর মানও 7। এবার আমরা দেখি এই পুরো বাহুটার মান ছিল কত, 15। পুরো বাহুটার মান হচ্ছে 15। আবার আমরা এদিকে ফলো করি, এই বাহুর এখানে আমরা কিন্তু 7 পাচ্ছি। এই যে আগে কল্পনা করে এই যে এখানে 5 ছিল, এই বাহু কপি করে পেস্ট করছি, এখানে কত হলো 5। তাহলে এই 7 আর এই 5 টোটাল 12 হলো। তাহলে আমরা বলতে পারি এইখানে 15 আছে, 15 মধ্যে শুধু এই বাহুটুকুর মান কত, 12।
আমি এখানে ই করে দিয়ে এই লিখে দিলাম 12, তাহলে এখানে আছে 15, তাই এইটুকুর মান যদি আমাদের 12 হয় তাহলে এইটুকুর মান কত 3 হবে না? আপনাদের কাছে কি ক্লিয়ার হলো বিষয়টা? তাহলে এটা হলো 3। এখন আমরা দেখি এখানে এই একটা ত্রিভুজ হয়ে গেল, সমকোণী ত্রিভুজ হলো, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এর বা সিএইচ বাহুর মান হলো 7 আর বিএইচ এর মান হলো 3, শুধু বিসি বাহুর মান নেই। এখন বিসি বাহুর মান যদি আমরা নির্ণয় করতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি? পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটি আমরা এখানে ব্যবহার করে অঙ্কটি করতে পারি। দেখেন কত ইজি হয়ে গেল না? কি কঠিন? আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করি এই অঙ্কটি কিভাবে করতে হয়। তো চলুন আমরা ভিডিওতে আমরা প্রথমে দেখি যে অঙ্কটা কিভাবে করতে হয়। আমরা এখানে প্রথম ক নম্বর প্রশ্নটি দেখুন। ক নম্বর প্রশ্ন হচ্ছে বিসি এর দৈর্ঘ্য কত? তো বিসি বাহু হলো এটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি এটি একটি ত্রিভুজ হয়ে গেছে আঁকাআঁকির পরে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বিএইচ এর মান 3 এবং সিএইচ এর মান 7, শুধু এই বিসির মান নাই, অর্থাৎ অতিভুজের মান নাই। সেক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্রটি ব্যবহার করতে পারি। তো পিথাগোরাসের সূত্রটি আমরা এখন ব্যবহার করব। তো এখানে আমরা ক নম্বর দিলাম, এই যে ক নম্বর। এবার আমরা পিথাগোরাসের সূত্রটি আমরা জানি কি? পিথাগোরাসের সূত্রটি হলো যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমরা সেটি ব্যবহার করব। তো সেটি ব্যবহার করার জন্য প্রথমে কি করব? লিখব। এখানে আমার বিসির মান চাইছে, আমি শর্টকাটে লিখছি। দর্শক আপনারা যারা 9-এ পড়েন তারা সুন্দর করে লেখার চেষ্টা করবেন। তো আমি শর্টকাটে লিখছি। তো বিসি সমান সমান রুট ওভার, এখানে মানটার দিকে ফলো করি, বা লম্ব দেখতে পাচ্ছি সিএইচ এবং ভূমি দেখতে পাচ্ছি এইচবি বা বিএইচ, যেভাবে আপনারা বলেন। তো আমি এখানে লিখতাম সিএইচ স্কয়ার প্লাস এটা কি ভূমি হচ্ছে বিএইচ স্কয়ার, তো দিলাম বিএইচ স্কয়ার। আপনারা সুন্দর করে লিখে নেবেন সমান সমান রুট ওভার, এখানে সিএইচ এর মান কত আমরা দেখি, সিএইচ এর মান 7, তাহলে 7 স্কয়ার প্লাস এবার বিএইচ এর মান কত 3, তাহলে 3 স্কয়ার সমান সমান এই রুট ওভার 7 স্কয়ার করলে 7 7 49, 3 হোল স্কয়ার করলে 3 3 9 সমান সমান আমরা এখানে এটা রুট ওভার করলাম 9 49 আর 9 কত হলো 58। তো 58 কে যদি আমরা রুট করি তাহলে তার কানো মতো আছে 7 7 9 8 64 বেশি হয়ে যায়। তাহলে আমরা এখানে সরি এখানে এটা লিখে ফেলেছি, এটা লেখা যাবে না কারণ আমরা রুটকে ভেঙে ফেলবো এখন। তো এখানে মান আসতেছে, এটা রুট করি, তাহলে রুট করলে কত আসতে পারে? মেবি 7.615, এই মানটি মেবি আসার কথা। তো আমরা এটিকে আরো শর্ট করতে পারি, কারণ দশমিকের পর তৃতীয় অঙ্ক যদি 5 অর্ধ কোনো অঙ্ক হয় তাহলে তার পূর্বের অঙ্কের সাথে 1 যোগ করতে হয়। তাহলে এই 1 এর সাথে 1 যোগ করলে কত হবে? 2, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 7.6, অনের সাথে 1 যোগ করলে কত আসলো? 2। তাহলে এই অঙ্কের অর্থাৎ বিসি এর যে মানটা, অর্থাৎ বিসি এর মান কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি এত সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে সবার কাছে কি অঙ্কটি ক্লিয়ার হলো যে কিভাবে আমরা এটি করলাম? তাহলে আমরা পরবর্তী অঙ্ক অর্থাৎ ইএফজি অর্ধবৃত্তের পরিসীমা কত, ইএফজি অর্ধবৃত্তের পরিসীমা কত সেটি নির্ণয় করব। ইএফজি অর্ধবৃত্ত বলতে এই যে ইএফজি এর পরিসীমা অর্থাৎ অর্ধ পরিসীমা, হ্যাঁ এটা হচ্ছে অর্ধ পরিসীমা, এটুকু আমরা মান বের করবো। অর্থাৎ পুরো বৃত্তের পরিধি বা পরিসীমা চাইনি, আমাদের কাছে জানতে চেয়েছে শুধু ইএফজি এই অর্ধবৃত্তের পরিসীমা কত সেটা আমরা নির্ণয় করব। তো ওকে, আমরা পরবর্তী ক নম্বর অঙ্কে চলে যাই। আমরা খ নম্বর অঙ্কটি করব, ইএফজি অর্ধবৃত্তের পরিসীমা কত সেটি আমরা এখন নির্ণয় করব। তো নির্ণয় করার জন্য আমরা এদিকে লক্ষ্য করি, এখানে ইজি বাহুর মান কত? 5, অর্থাৎ এটা যদি বৃত্ত হয়, ইএফজি যদি একটি বৃত্ত হয় তাহলে এই বৃত্তের এটা হলো কিন্তু ব্যাস, অর্থাৎ ব্যাস হলো 5 সেন্টিমিটার। এই ব্যাসকে অর্থাৎ ব্যাসার্ধ করতে হবে, অর্থাৎ এর অর্ধেক করতে হবে। অর্ধেক করলে 5 এর অর্ধেক করলে 2.5 আসে। তো আমরা এর মানটি বের করবো, অর্থাৎ ইএফজি এই অর্ধ পরিসীমার মান বের করতে হবে। তো আমরা অর্ধ পরিসীমা বা পরিধি এর সূত্র, অর্থাৎ পরিধির সূত্র হলো, বৃত্তের পরিধির সূত্র হলো 2πr, 2πr। কিন্তু আমাদের তো পুরো বৃত্তের পরিধি বের করতে বলেনি, আমাদের শুধু এইটুকুর পরিধি অর্থাৎ অর্ধ পরিসীমা একটু বের করতে বলছে। তো আমরা এইটুকুর মান বের করব। তাহলে চলুন আমরা পরবর্তী অঙ্কটি করি কিভাবে করতে হবে।
এখানে ইএফজি অর্ধবৃত্তের পরিসীমা খ নম্বর, তাহলে ইএফজি অর্ধ পরিসীমা। তো আমরা বৃত্তের পরিধির সূত্র জানি 2 পাই আর, তাহলে অর্ধ যেহেতু তার মানে অর্ধেক করতে হবে, তাহলে 2 পাই আর, 2 পাই, এটা পাই, আমার পাই লেখা সুন্দর হয়নি, যদিও আপনারা সুন্দর করে লিখে দেবেন 2 পাই আর। এখান থেকে 2 কেটে গেল, তাহলে থাকলো কি পাই আর থাকলো না। তাহলে এখান থেকে পাই এর মান আমরা জানি কি 3.1416 ইন্টু আর। এখানে আর এর মান অর্থাৎ এখানে আমি ক্লিয়ার করে দিচ্ছি, এখানে আমাদের মান যে ছিল জিই বা ইজি এর মান ছিল কত 5 সেন্টিমিটার, তো 5 এর অর্ধেক করলে কত আসে 2.5, অর্থাৎ আর এর মান হলো 2.5। আমি আরো ক্লিয়ার করছি, অর্থাৎ আমরা চিত্রে চলে যাই, চিত্রে গেলে হয়তো আপনাদের ক্লিয়ার হবে যে চিত্রটা হলো এই, অর্থাৎ এই যে ইজি বা জিই এর মান কত 5 সেন্টিমিটার, এটা হলো বৃত্তের ব্যাস। তাহলে ব্যাসার্ধ অর্থাৎ ব্যাসার্ধের অর্ধেক কত, তো ব্যাসের সূত্র হলো 2r, আর ব্যাসার্ধের সূত্র হলো r সমান সমান তাহলে অর্ধেক, অর্থাৎ 5 এর অর্ধেক 5। ঠিক আছে, আমি সেই জন্য কিন্তু অঙ্কটাকে এভাবে করলাম। আমরা ঠিক আছে, এবার মানটা বের করি। তাহলে এই 5 আমরা বুঝতে পারছি কিভাবে আসছে, তো এটাকে গুণ করে মানটা যেটা আসবে সেটা আমাদেরকে লিখতে হবে। দর্শক, আমি একটু ক্যালকুলেটর ব্যবহার করে মানটা বের করে নিয়ে আপনাদেরকে জানাচ্ছি, একটু ওয়েট। দর্শক দুঃখিত, তাহলে এর মান আসলো কত 7.854। তাহলে একটা আসলো, এটা হলো ইএফজি অর্ধ পরিসীমার মান। এগুলো সেন্টিমিটারে ছিল, তো সেন্টিমিটারে আসবে সেমি। ঠিক আছে, তাহলে আমরা ছোট করতে পারি 4, তাহলে আমরা 85 পর্যন্ত রাখতে পারি। তাহলে এখানে আমরা 7.85 এ পর্যন্ত রাখতে পারি। ক্লিয়ার? তাহলে খ নম্বর অঙ্কটা কি ইজি হয়ে গেল। তাহলে আমরা পরবর্তী অঙ্কে অর্থাৎ গ নম্বর অঙ্কে চলে যেতে পারি। দর্শক, তারপরে আমরা গ নম্বর অঙ্কটা করব। গ নম্বর অঙ্কটায় কি বলা আছে, আগে প্রশ্নে চলে যাই। ঠিক আছে, তাই আগে আমরা প্রশ্নে চলে যাই। প্রশ্নে কি বলা আছে, প্রশ্নে বলা আছে এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা ও ক্ষেত্রফল। অর্থাৎ এই যে চিত্রটা আছে, সম্পূর্ণ চিত্রটা, এই সম্পূর্ণ চিত্রটার পরিসীমাও বের করতে হবে, আবার ক্ষেত্রফলও বের করতে হবে। তো ঠিক আছে, আগে আমরা পরিসীমা বের করব। তাই লিখবো এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা। তো এর পরিসীমা লেখার জন্য প্রথমে আমরা লক্ষ্য করি কিভাবে লিখতে হবে। তো প্রথমে আমরা লিখছি এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা। এখন আজান দিচ্ছে, আজানের আমরা শব্দ শুনতে পাচ্ছি। আমি একটু মুট করে জাস্ট লিখে যাচ্ছি কি কি লিখতে হবে, আমি পরে চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। আগে লিখে নিই। এখানে আমাদের যে পরিসীমাগুলো যোগ করতে হবে, আমি পরিসীমাগুলো আগে দেখাই চিত্রের মাধ্যমে। তো চিত্রে প্রথমে আমরা এদিকে লক্ষ্য করি, চিত্রে প্রথম আছে এবি বাহু, বিসি বাহু। পরিসীমা মানে কি এই চারো পাশের যোগফল, এখানে যে যতগুলো পাশ আছে এই পাশগুলোর যোগফল, এর হচ্ছে পরিসীমা। তা প্রথমে এই এবি বাহু এর মান আছে 5। এবার বিসি বাহু, বিসি আমরা বের করেছি, বিসি সমান কত পাইছি 7.62, এই মানটা নেব। এবং এই সিডি বা ডিসি যাই বলি এর মান আছে 7 সেন্টিমিটার। তারপর ডিইর মান আছে 5 সেন্টিমিটার। আবার এখানে এই মানটুকু নেব না, আমরা নেব এই যে কারণ এই যে অর্ধ পরিসীমা আছে এর মান নেব ইএফজি। ইএফজি আমরা বের করেছি, এই যে খ নম্বরের যে অঙ্কটা ইএফজি এর অর্ধ পরিসীমা, এর মানটা আমরা বের করে কত পেয়েছিলাম, এর মান পেয়েছিলাম 7.85। এই মানটাও নিব, সাথে নিব আমরা কোন মানটার, এই যে এই পাশে যে মানটা আছে জিএইচ, এই মানটা আমরা এখান থেকে নিব, অর্থাৎ সবগুলো মান আমরা নিব। তাহলে এখানে এ বি বিসি সিডি ডিই, তারপরে কিন্তু ইজি নেব না, আমরা নেব কিন্তু ইএফজি অর্থাৎ অর্ধ পরিসীমা, কারণ এইটুকুরও মান কিন্তু আমাদের কাছে চাইছে। তারপরে নেব এজি অথবা জিএ। ঠিক আছে, তাহলে আমি এখানে লেখা শুরু করছি। আমরা প্রথমে এখানে লিখব, প্রথমে কি জানিয়েছিল এবি, তাহলে এবি লিখলাম। তারপরে
বিসি আসলে এটি একটি অনিয়মিত আকৃতির বহুভুজ, তো এই কারণে এদের কোনো নির্দিষ্ট কোনো সূত্র নাই, এই কারণে কিন্তু এটাই আলাদা করে লেখা লাগতেছে। ঠিক আছে, আবার মাইন্ড করেন না যে আসলে কিভাবে করাচ্ছে। অঙ্কটি আমি যথার্থ নিয়মে করাচ্ছি এবং একেবারে অ্যাকুরেট নিয়মে করাচ্ছি। তারপরে বিসি, তারপরে মেবি আছে সিডি, তারপরে আছে মনে হয় ডিই, ডিই, তারপরে ইএফজি অর্ধপরিসীমা। তাহলে আমি সরাসরি ইএফজি অর্ধপরিসীমা না লিখে শুধু ইএফজি লিখছি। ঠিক আছে, আপনারা বুঝে নিন। ই এফ জি, এরপরে থাকে শুধু ওই যে নিচের কি মান, এজি। হ্যাঁ, আমি এজি অথবা জি যেটা দেন সমস্যা নাই, আমি এজি দিলাম, এ জি। তো আমরা এই মানগুলো এবার লিখব। তো এ বি বাহুর মান কত আছে আমরা সেটা আগে দেখিনি। এ বি বাহুর মান কত আছে, এই যে এ বি বাহু, এই সম্পূর্ণ বাহু এর মান কিন্তু এই 15, 12 ধরেন না, কিন্তু 12 কিন্তু আমরা চিত্রের মাধ্যমে আলাদা করে বের করেছিলাম। তাহলে এবি বাহু সম্পূর্ণ মান কিন্তু হচ্ছে 15, এই যেটা আগে দেওয়া ছিল, এই যে মানটা, এই মানটা কিন্তু এই সম্পূর্ণ এবি বাহুর মান, এ থেকে বি পর্যন্ত এই সম্পূর্ণটার মান হলো 15, 15 আর বিসির মান আমরা আগে বের করেছি। ঠিক আছে, তাহলে এবি বাহুর মান হলো 15, তাহলে আমরা 15 নিচ্ছি, এই যে নিলাম 15 প্লাস বিসি, বিসির মান আমরা বের করেছিলাম সেখানে কত, 7.62। আর সিডি এর মান দেওয়া ছিল আগে থেকে, এর মান হলো 7, ডি এর মানও দেওয়া ছিল, এর মান হলো 5। ইএফজি, ইএফজি দেখেন, ইএফজি আমার এই যে খ নম্বর যে অঙ্কটা করেছিলাম তার মান দেওয়া আছে 7.85, 7.85। আর এজির মান মেবি 12, দেখে নি কত আছে। হ্যাঁ, এই যে এজি, এজির মান এই যে 12 আগে দেওয়া ছিল, এটা আমরা বের করেছিলাম, এই যে 7। আর 5 তো আমরা এখান থেকে, এই যে যেহেতু ডি 5 ছিল তাই এখানে 5 হয়েছিল, এই 7 5 মিলে 12, এই 12 আগে থেকেই অঙ্কে দেওয়া ছিল, অর্থাৎ এ জি এই পর্যন্ত এর মান হলো 12, তাই আমরা 12 লিখবো, এই যে 12। এবার মানগুলো যোগ করতে হবে। তো দর্শক, আমি মানগুলো যোগ করার জন্য একটু পজ করছি ভিডিওটা, দুঃখিত দর্শক। আমি তাহলে অঙ্কটা শুরু করছি। প্রথমে এবির মান ছিল কত, এবির মান ছিল 15, তো 15 যোগ এর পরের মান ছিল 7.62 যোগ এর পরের মান 7 যোগ তার পরের মান 5, পরের মান 7.85 যোগ পরের মান হলো 12। টোটাল কয়টা ছিল, 1 2 3 4 5 6, 6টা মান হয়েছে। 1 2 3 4 5, 6টা মান, আরেকটা মান হলো কত, 12 প্লাস 12, হ্যাঁ 6টা মান হয়ে গেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি 6টা মান, 15, 7.62, তারপরে 7, তারপরে 5, তারপরে 7.85, তারপর 12, 6টা 54.47। আমি সাম বাংলা কোর্স ইংলিশ বলছি, ডোন্ট মাইন্ড। আসলে এটা হলো 54.47, 54.47, সরি 54 কত আসলো, 54.47, মেবি এইটা অ্যান্সার, এটাই অ্যান্সার। তো ঠিক আছে, আমরা পরবর্তী আবার কি আছে, এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছি, অর্থাৎ এ বি সি ডি ই এফ জি এর ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আমরা এটা ক্ষেত্রফল বের করব, তাহলে লিখছি আবার এ বি সি ডি ই এফ জি এর ক্ষেত্রফল। দর্শক, আপনারা কিন্তু সুন্দর করে লিখে নেবেন, আমার লেখার ভিতরে, আমার হাতে লেখা যদিও ভালো না, আপনারা সুন্দর করে লিখবেন, কারণ একটি অ্যাসাইনমেন্টের কাজ, অ্যাসাইনমেন্টে আপনি যত সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারবেন আপনি তত ভালো মার্কস পাবেন। তো ঠিক আছে, আমরা চলে যাই চিত্রে, চিত্রে যাই আপনাদেরকে বোঝাচ্ছি। তো আমি চিত্রটি প্রথমে বের করছি, চিত্রটি, হ্যাঁ এই যে চিত্রটিতে কি আছে, যে এর ক্ষেত্রফল নির্ণয় করছি। দেখেন এখানে কিন্তু আমরা অলরেডি 1 2 3 4টা চিত্রের ক্ষেত্রফল আমরা বের করব একটা চিত্রের মধ্যে। অনিয়মিত একটি আকৃতির বহুভুজ, তো এই বহুভুজ আমরা 4টি ক্ষেত্র দেখতে পাচ্ছি, একটা ত্রিভুজ ক্ষেত্র, একটা আয়তক্ষেত্র, একটা বর্গক্ষেত্র, একটা বৃত্ত।
ঠিক আছে, অর্ধবৃত্ত। তো এর পরিসীমাগুলো আমাদের এর ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। তো ক্ষেত্রফল বের করার জন্য আমরা কিন্তু অলরেডি এই যে এইটা সিবিএইচ অথবা এইচবিসি যাই বলেন, এই যে ত্রিভুজ ক্ষেত্রটি, এর ক্ষেত্রফল আমরা বের করতে পারবো, কারণ এর মানগুলো অলরেডি আছে। এই যে ভূমি আর উচ্চতা আছে, তাহলে আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল জানি কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আবার দেখেন আয়তক্ষেত্র, এর মান আছে এই যে দৈর্ঘ্য হয়েছে 12 আর প্রস্থ হয়েছে 7, তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি কি, হ্যাঁ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 12 আর 7 গুণ করলেই এর ক্ষেত্রফল হয়ে যাচ্ছে। এইবার আছে একটি বর্গক্ষেত্র, এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণ বাহু বা বাহু হোল স্কয়ার বা দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য যাই বলি আমরা, বাহু হোল স্কয়ার। তাই প্রত্যেকটা বাহুর মান 5, শুধু 5 এর স্কয়ার করলে হয়ে গেল। আর এখানে আছে ইএফজি এর অর্ধবৃত্ত। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, কোণ থাকলে একই রকম, কোণ না থাকলে আরেক রকম। তা যেহেতু এর কোণ নাই, আমরা কোণ আছে কিন্তু আমরা কোণ ধরে তো এখানে করছি না, যেহেতু আমরা ইএফজি অর্ধবৃত্ত আছে, এর ক্ষেত্রফলটা বের করবো। তাই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কয়ার, ঠিক আছে, পাই আর স্কয়ার। তাই যেহেতু অর্ধেক করব, তাই একে 2 দ্বারা ভাগ করলে আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমাদের যে মানগুলো আছে আমরা সেইগুলো করব। তো ঠিক আছে, এইখানে কিন্তু আমাদের যেহেতু এটি একটি কি বলে একটি বর্গ, তো বর্গের এখানে কোনো আমরা নির্দিষ্ট কোনো একটা বিন্দু দেইনি। এখানে বিন্দুটি আমরা নাম দেব কি, আমরা নাম এম দিলাম, ঠিক আছে দর্শক, এখানে এম এর মান এম দিলাম, এম, ঠিক আছে। তো এবার আমরা পরবর্তী অঙ্কটা লেখার জন্য এই পাশে সুন্দর একটা পেজে চলে যাই। এই যে আমি লিখেছি আগে থেকে এবিসিডি ইএফজি এর ক্ষেত্রফল। তাহলে ওখানে আমরা প্রথমে আয়তক্ষেত্রটি লিখবো। আয়তক্ষেত্রটি যদি লিখতে দেয়, আয়তক্ষেত্রটি দাঁড়ায় কি, আয়তক্ষেত্রটি কি দ্বারা আমি সেটি আপনাদেরকে দেখাই। আয়তক্ষেত্র হলো AHCM, AHCM, ঠিক আছে, এই আয়তক্ষেত্র। আর ত্রিভুজ ক্ষেত্র হলো CBH, অথবা যেভাবে লিখেন আপনি, সমস্যা নাই, আপনি কোন দেখালে হলো CBH অথবা CHB, যেভাবে লেখেন, ঠিক আছে। তারপরে এখানে আয়তক্ষেত্র আছে DGM, বর্গক্ষেত্র DEGM, ঠিক আছে। আর EFG তো অর্ধবৃত্ত। তো আমরা ঠিক আছে, আমরা চলে যাই। এর কিন্তু আমরা ক্ষেত্রফল বের করব। আমি কিন্তু পুরো ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল, ওর ক্ষেত্রফল এইভাবে সুন্দর করে আমি লিখছি না, আমি শর্টকাটে লিখছি। আপনারা সুন্দর করে লিখবেন, যত সুন্দর করে আপনি সাজাতে পারবেন আপনি তত ভালো মার্কস পাবেন। তো ঠিক আছে, আমি প্রথমে লিখছি। তাহলে ওপাশে ছিল প্রথমে আয়তক্ষেত্র হলো AHCM, এর ক্ষেত্রফল এই কথাটি আমি লিখলাম না, আপনারা লিখে নেবেন, আমি শর্টকাট করছি, ঠিক আছে। তারপরে একটি ত্রিভুজ ক্ষেত্র আছে, তো ত্রিভুজ ক্ষেত্রে একটা চিহ্ন দিয়ে দিলাম, এটি আপনারা দিয়ে সুন্দর করে লিখবেন। আমার দেওয়া সুন্দর হয়নি, আপনারা অবশ্য সুন্দর পারেন লিখতে। এটি আমি দিলাম, কি দিলাম, যে CHB ত্রিভুজ ক্ষেত্র। তারপর পাই আমরা কিন্তু একটি বর্গক্ষেত্রটি আমরা কি লিখতে পারি, DEGM, এবং একটি অর্ধবৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্তটা কি EFG, তাহলে EFG, ঠিক আছে। তাহলে আমরা এর মানগুলো এখন বসাইছি, মানে আমরা ক্ষেত্রগুলো লিখেছি। এখানে যে বহুভুজগুলো ছিল বহুভুজগুলোর নাম লিখছি। আমরা এখানে বহুভুজ কয়টা পাইছি, 1 2 3 4টা, এই 4টা পাইছি। 4টা মিলে একটা বহুভুজ হলো একটি অনিয়মিত আকৃতির বহুভুজ। এর মানগুলো আমরা লিখব। তাই প্রথমে যেটা, এটা কিন্তু আমরা কি লিখছিলাম বলেন তো, এটি একটি আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রটি কই, এই যে AHCM, এটি আয়ত। এই আয়তের দৈর্ঘ্য হলো কত সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। এই যে 7 5 12, উপরে এটা যদি 12 হয় তাহলে নিচের এটা 12 না, এটাও 12, তাহলে এটা 12 এটা 12, এইটা 7 এটা 7, ওকে। অর্থাৎ এখানে আমরা দৈর্ঘ্য দেখতে পাচ্ছি কত করে, 12 আছে আর প্রস্থ আছে 7। তাই আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য আছে 12 আর প্রস্থ আছে 7, তাহলে আমরা ওইটা লিখছি, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ 7, ঠিক আছে। আচ্ছা, এবার CBH ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে 3 আর উচ্চতা 7, প্লাস DEGM, অর্থাৎ এটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, এর অর্থাৎ বাহু হোল স্কয়ার, বাহুর মান হচ্ছে 5,
5 এর হোল স্কয়ার দিলে হচ্ছে, ঠিক আছে, 5 এর হোল স্কয়ার দিলাম। ইএফজি এর ক্ষেত্রফল অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। তো আমি একটু উপর থেকে লিখি, পুরোটা ভাঙাই বলছি আমি। পাই আর স্কয়ার, তাহলে এ হলো পাই এই আর স্কয়ার, এটাও যেহেতু অর্ধবৃত্ত একটু দ্বারা ভাগ করতে হবে। ক্লিয়ার? ওকে, এবার মানগুলো জাস্ট বসাতে হবে। তো এটা করলে কত আসে? এটি 7 12 84, আর 3 7 21, 21কে যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে 10.5 আসে। 10.5, 5 এর স্কয়ার করলে 25, আর এই মানটা পাইয়ের মান কত? 3.1416 গুণ আর। আর কোনটা বলেন তো? আর হলো এই পাশের এই যে ব্যাস ছিল না বৃত্তের ব্যাস, ইজি, ইজির মান 5, অর্থাৎ ব্যাসের সূত্র হলো 2r, আর ব্যাসার্ধের সূত্র হলো শুধু r, অর্থাৎ 2 দ্বারা যদি আমরা 5কে ভাগ করি তাহলে এর মান পাচ্ছি কত? 2। সরি, স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে ভিডিওটা একটু কেটে গেছে। তো আমরা পরে আসি। তাহলে আর এর মান, আর এর মান কোথা থেকে আমরা পেয়েছি সেটা কিন্তু আমি আগেই বলেছি খ নম্বর অঙ্কে, যে আর এর মান ওই যে বৃত্তের ব্যাস ছিল 5, সে 5কে 2 দিয়ে ভাগ করলে আসে আর এর মান, অর্থাৎ আর এর মান হলো 2.5। তোমরা লিখে দাও, আর এই নিচে ভাগ 8। মানগুলো লিখে যাচ্ছি। 84, এইটা করলে আসে 19.635/2। তো এখানে 84, 10.5, 25, আর এটা করলে আসে 9.8175। এটা পুরোটা যোগ করলে আসে 129.3175। ওকে, আমি এটা নিতে পারি 129.3, যেহেতু 7 5 অর্ধ সংখ্যা আছে তাহলে এর সাথে এক যোগ করলে 2। এটা কিন্তু যেহেতু ক্ষেত্রফল আছে বর্গে আসবে, বর্গ সেমি, ঠিক আছে, বর্গ সেমি, এটা হলো উত্তর। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তাহলে দেখেন প্রথম চিত্রে যে আমাদের যে অঙ্কগুলো দেওয়া ছিল সে অঙ্কটা ক্লিয়ার। তাহলে আমি পরবর্তী এবার অঙ্কে চলে যাই, অর্থাৎ দ্বিতীয় চিত্রে চলে যাব। দ্বিতীয় চিত্রটা হলো একটি অষ্টভুজের অঙ্ক। তো ঠিক আছে, আমি দ্বিতীয় চিত্রে চলে আসছি, আঁকবো। তো দ্বিতীয় চিত্রটি আমার আঁকা সুন্দর হয়নি, যদিও আমি চিত্রটি আসলে বইতে যেভাবে সুন্দর আছে ঠিক ওইভাবে আঁকার চেষ্টা করবেন। তো আমি এইভাবে আঁকলাম, লিখে ফেলেছি। এই হলো চিত্রটি। তো দ্বিতীয় চিত্রটিতে আমাদের প্রথমে যেটা বলছে ওপি কিউ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো হলো ওপি কিউ এই ত্রিভুজটি আমি চিত্রে দেখি, চিত্র চলে আসি। চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে ও পি কিউ এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটি আমাদেরকে ক নম্বর প্রশ্নে জানতে চেয়েছে, এর ক্ষেত্রফলটি কত সেটি আমরা বের করব। তো এখানে দেখেন একটি জিনিস দেওয়া আছে, অর্থাৎ এখানে ওপির মান দেওয়া আছে, অর্থাৎ 4 সেন্টিমিটার। অর্থাৎ এই যে অষ্টভুজ, এই অষ্টভুজের কেন্দ্র ও থেকে পি পর্যন্ত যে মান আছে এর মান হলো 4 সেন্টিমিটার। তো আমি বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করি। অর্থাৎ এই অষ্টভুজের কেন্দ্র থেকে যতগুলো বাহু আমরা দেখতে পাচ্ছি এদিকে দিকে গেছে, এই প্রত্যেকটি বাহুর মানে কিন্তু 4 সেন্টিমিটার। কেননা আমরা জানি যে সুষম বহুভুজের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ 4 সমকোণ বা 360 ডিগ্রি। এটি একটি সূত্র যে সুষম বহুভুজের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ 4 সমকোণ বা 360 ডিগ্রি, এবং এই কেন্দ্র থেকে যত দূরে যে মানগুলো যাবে, অর্থাৎ যে বাহুগুলো যাবে, সে প্রত্যেকটা বাহুর মানই সমান হবে। তো আমরা দেখতে পাচ্ছি ওপির মান যদি 4 সেন্টিমিটার হয় তাহলে ও ডাব্লিউর মানও 4 সেন্টিমিটার, ওভির মানও 4 সেন্টিমিটার, ও ইউর মানও 4 সেন্টিমিটার, ওটির মানও 4 সেন্টিমিটার, ওএস এর, ওআর এবং ও কিউ প্রত্যেকের মানে কিন্তু 4 সেন্টিমিটার করে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এরপরে দেখেন আমরা এই যে কেন্দ্র, এই কেন্দ্রে কিন্তু কত ডিগ্রি কোণ আছে বলেন তো? 360 ডিগ্রি বা 4 সমকোণ রয়েছে। তাহলে আমরা এই বিষয়টিকে ক্লিয়ার করার জন্য আমরা অঙ্কটি করি। তো অঙ্কটি করার জন্য প্রথমে আমরা লিখছি ক নম্বর অঙ্ক করার জন্য। তো আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি কি পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ একটি কি সুষম অষ্টভুজ। তো আমরা এটা মনে করি দিয়ে লিখতে পারি, মনে করি পি কিউ আর এস
টি ইউ ভি ডাব্লু একটি সুষম অষ্টভুজ। অষ্টভুজ আসলে অনেকটু লেখা লাগে, এটুকু না লিখলেও নয়, তো লিখে দিচ্ছি আমি। এর কেন্দ্র ও থেকে শীর্ষবিন্দুগুলো শীর্ষ বানানটি এভাবে হবে, শীর্ষবিন্দু গুলো যোগ করা হয়েছে, ফলে 8টি, এটা 4 না কিন্তু এটি 8, 4টি সমান কেন্দ্র বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এই যে চিত্রে আসি, এই যে আমরা তাহলে ও কোণের মান কত, অর্থাৎ পি ও কিউ এই কোণের মান কত সেই মানটা আমরা নির্ণয় করব। তো সেই মানটি নির্ণয় করার জন্য আমরা প্রথমে এখানে লিখব, অতএব এটি কোণ, কি কোণ? পি ও কিউ, এই কোণের মান কত সেই মানটা আমরা বের করব। তো এখানে আমরা দেখি যে এর কেন্দ্রে কত ডিগ্রি কোণ আছে? 360 ডিগ্রি কোণ। তো এখানে ত্রিভুজ কয়টি হলো? 8টি। অর্থাৎ এই 360 ডিগ্রি কোণকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পি ও কিউ এর মান পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা 360 ডিগ্রিকে ভাগ করছি, 360 ডিগ্রিকে ভাগ করছি 8 দ্বারা। তো 8 দ্বারা ভাগ করলে মান কত আসে? 45 ডিগ্রি। ওকে, 45 ডিগ্রি। আমরা এখন দেখি এখানে এই বাহুর মান কিন্তু 4 সেন্টিমিটার, এই বাহুর মানও কিন্তু 4 সেন্টিমিটার। এখন আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা আমরা করতে পারি, কিন্তু এখানে উচ্চতা কত আর ভূমি কত এটা কিন্তু আমাদের দেওয়া নাই। আমরা দেখি যে এটি সমবাহু একটি ত্রিভুজ বলতে পারি, যে এর প্রত্যেকটা বাহুর মান 4 সেন্টিমিটার, কিন্তু আমাদের কিন্তু আরও একটি ক্লু দেওয়া আছে, সেটা হলো কি বলেন তো? এখানে এই যে কোণ আছে, এই যে কোণের মান আমি বের করলাম 45 ডিগ্রি, এই 45 ডিগ্রি কোণ, এই 45 ডিগ্রি কোণ হলে সেক্ষেত্রে ত্রিভুজ ক্ষেত্রে একটি ক্ষেত্রফলের সূত্র আছে, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের একটি ক্ষেত্রফলের সূত্র আছে, সেটি হলো হাফ ইন্টু বাহু গুণ বাহু সাইন যত পরিমাণ কোণ থাকবে সেই কোণের মান দিতে হবে। ঠিক আছে, তো সেই কোণের মান দিয়ে আমরা সূত্রটি করব। তো আমরা কোণের মান পাইছি কত? 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি সেভাবে আসবে। তাহলে আমরা সূত্রটি এখন লিখে ফেলবো। এই যে সূত্রটি লেখার জন্য এখন আমরা সূত্রটি লিখে ফেলবো। তাহলে আমরা একবারে লিখে ফেলি যে ওপি কিউ ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে, তাই তো? আমরা লিখে দিই একবারে, ওপি কিউ ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান সমান, আমি একবারে লিখে দিচ্ছি হাফ ইন্টু, আমরা এখানে কিন্তু আরেকটু বিষয় ক্লিয়ার করে দেই যে এখানে এই যে প্রত্যেকটা বাহুর মান কত? 4 সেন্টিমিটার ওপি, এটা আমরা কিন্তু এখানে একটু লিখে নিতে পারি, যে কি লিখতে পারি, যে মনে করি কেন্দ্র ও থেকে শীর্ষবিন্দুগুলোর দূরত্ব, আবার দিয়ে পাশে আমি লিখে দিচ্ছি, আবার মনে করি কেন্দ্র ও থেকে শীর্ষবিন্দুগুলোর দূরত্ব, শীর্ষ বানান এভাবে, শীর্ষবিন্দুগুলোর দূরত্ব ছোট হাতের এ সমান সমান, ওখানে 4 সেন্টিমিটার দেওয়া আছে না, এই যে 4 সেন্টিমিটার, আমি 4 সেন্টিমিটার লিখতাম, এই 4 সেমি। ঠিক আছে, বাস। তাহলে এইবার আমাদের ক্লিয়ার হয়ে গেল। তো ওপিকে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি ধরছি, ওখানে ওই যে কেন্দ্রগুলোর দূরত্ব এ সমান সমান 4 সেন্টিমিটার, তাহলে প্রত্যেকটা বাহুর মান এ আছে, তাহলে এ ইন্টু এ ইন্টু কত ডিগ্রি? সাইন 45 ডিগ্রি, এই সাইন 45 ডিগ্রি। ওকে, তো এইবার আমরা অঙ্কটা করে ফেলতে পারি। তাহলে এই 1/2 ইন্টু এর মান কত? 4, এর মানও 4 ইন্টু সাইন 45 ডিগ্রি, এর মান কিন্তু 1/√2। ঠিক আছে, তো এটা আমরা করি। তো এখানে আমরা করতে পারি যে কেটে যাচ্ছে, 2 দিয়ে
এটা কাটলে 2 থেকে 4 দুগুণে 8, 8 × 1/√2। তো 8 কিন্তু একা না, এর নিচে 1 আছে, কাটাকাটি হয় না, তাহলে কি করতে হবে, 8 কিন্তু উপরে যায়, অর্থাৎ 8/√2। কিন্তু এইভাবে মান লেখা যাবে না, একে ভাঙাইয়া একটু করে নিতে হবে। তো 8কে আমরা ভাঙাতে পারি এভাবে, যে কিভাবে, 4 × √2 গুণ √2, আর নিচে এই যে 2, যে √2 গুণ √2 আবার 4 কেমনে 8 হয়, হ্যাঁ কেমনে 8 হয় সেটি আমি পাশে দেখাচ্ছি। দেখেন এই যে √2 গুণ √2, তাহলে √2 গুণ √2, তাহলে √2 হোল স্কয়ার হবে না, √2 হোল স্কয়ার, এই যে স্কয়ার রুট কেটে দেয়, থাকে 2। a গুণ a কি হয়, a স্কয়ার হয় না, ঠিক তেমনি যে এতে যেহেতু রুট আছে তাই রুট কেটে দেয়, 2 থেকে যায়। বুঝতে পারছি, ক্লিয়ার? তাহলে এখানে এই যে 2 আর এই যে 4 গুণ করলে 4 দুগুণ 8 হয় না, এবার এই √2 কেটে গেল, তাহলে থাকলো কি 4√2, এটাই आंसर। ক্লিয়ার সবার কাছে? অঙ্ক কি কঠিন? বেশি একটা কিন্তু কঠিন না, খুবই সোজা। তারপরে খ নম্বর অঙ্কে কি বলছে, আমরা খ নম্বর অঙ্কে চলে যাই। খ নম্বর অঙ্ক বলছে সুষম বহুভুজটির ক্ষেত্রফল কত। এটি ক নম্বরের থেকে আরো সোজা। কিভাবে দেখেন, আমরা কিন্তু অলরেডি একটি ত্রিভুজের মান বের করেছি, তার মানে সবগুলো ত্রিভুজের মান কিন্তু সমান। কত বলেন তো, 4√2 প্রত্যেকটা বাহুর মান। এখানে কয়টা ত্রিভুজ আছে, 8টি, অর্থাৎ 8 দ্বারা গুণ করলে আমাদের সুষম বহুভুজটির ক্ষেত্রফল নির্ণয় হয়ে গেল। ক্লিয়ার? এবার লিখবো সুষম বহুভুজটির ক্ষেত্রফল। খ নম্বর, সুষম বহুভুজটির ক্ষেত্রফল সমান সমান, তাহলে অষ্টভুজ, তো এটি একটি অষ্টভুজ, তো অষ্টভুজের যেহেতু 8 আছে, তাহলে 8 × আমরা কিন্তু একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করেছি, সবগুলো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু সেম, তাহলে একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু এখানে যদি লিখে ফেলি, তাহলে কিন্তু আমরা অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছি। তাহলে এই একটি ওপিকিউ ত্রিভুজের ক্ষেত্রফল কত, 4√2, তাহলে আমরা এটা লিখে দিতে পারি ওপিকিউ ত্রিভুজের ক্ষেত্রফল। এটা লিখলাম কেন বলেন তো, যেহেতু প্রত্যেকটা ত্রিভুজের মান সমান, তাহলে 8টা ত্রিভুজের মান গুণ করলে সুষম অষ্টভুজের ক্ষেত্রফলটি আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এই 8 × এর মান হলো 4√2, তাহলে 4 কত, 32√2, এটা কিন্তু आंसर। ওকে, এবার গ নম্বর। গ নম্বরে কি বলছে বলেন তো, এটি আমি মুখে বলে দিচ্ছি। এখানে প্রশ্নটা কি ছিল, যে অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় সহজতার বলে তুমি মনে করো। এটি কিন্তু দর্শক আপনারাই কিন্তু প্রশ্নের উত্তর বলে দিতে পারেন, আমার বলার কোনো অপেক্ষা রাখে না। কারণ আমরা আগের অঙ্কটি, অর্থাৎ প্রথম চিত্রে যে অঙ্কটি করেছিলাম, এই অঙ্কটিতে কিন্তু দেখেন এখানে চিত্রটি কি ছিল, এই যে বিশাল একটা বিষয় ছিল না, যে এখানে কতগুলো ছিল অনিয়মিত আকৃতির অনেকটা বহুভুজ ছিল, এর ক্ষেত্রফল আলাদা আলাদা করে নির্ণয় করে তারপর আমাদের কিন্তু অঙ্কটি কিন্তু এই বের করা ছিল। আর এখানে দেখেন আমরা যখন এই সুষম অষ্টভুজটি করলাম, দেখেন ক নম্বর অঙ্কটাই ঠিক এতটুকু, আর খ নম্বরটা আরো ছোট, সহজে করে ফেললাম না। তাহলে গ নম্বর অঙ্কে বলছে যে কোন অঙ্কটি তুমি সহজতার বলে মনে করো, যে অনিয়মিত আকৃতির সুষম বহুভুজ কোনটি ক্ষেত্রফল নির্ণয় তুমি সহজতা বলে মনে করো। তাহলে আমরা সহজেই বলতে পারি যে সুষম বহুভুজটির আঁকতে খুবই সহজ এবং অনিয়মিত আকৃতির একটু জটিল, কারণ এর প্রত্যেকটি আলাদা আলাদা করে ক্ষেত্রফল নির্ণয় করে তারপরে আমাদের অঙ্কটি করা লেগেছে, এবং এর বিভিন্ন ভাগ ছিল। তো সুতরাং আমাদের গ নম্বর অঙ্ক করতে কম সময় লেগেছে। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে অনিয়মিত আকৃতির এবং সুষম বহুভুজটির মধ্যে সবথেকে সুষম বহুভুজটি ক্ষেত্রফল নির্ণয় সহজ বলে মনে করি। ওকে, তো ঠিক আছে দর্শক, আপনাদেরকে ধন্যবাদ, এবং আপনারা সুন্দর করে এই অ্যাসাইনমেন্টগুলো করবেন, এবং সবাই এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, এবং আপনারা যারা অভিনয় করতে আগ্রহী, নাচ গান অভিনয় যারা ভালো পারেন, তারা অবশ্যই অডিশন দিবেন, আপনাদের মেধার মূল্যায়ন হবে। লেখাপড়ার পাশাপাশি আপনি যদি এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করেন, আপনি যেমন লাভবান হবেন, দেশের তেমন লাভবান হবে, আমাদের সংস্কৃতিরও উন্নয়ন ঘটবে। তো সুতরাং আপনারা সবাই অডিশন দিবেন, এবং সবাইকে ধন্যবাদ জানাই। আমি আবারও শেষ করছি, ধন্যবাদ।